আসসালামু আলাইকুম এভরিওয়ান। টাইটেল দেখেই আশা করি অনেকে বুঝতে পারছো যে আজকে আমরা কথা বলবো নোট কিভাবে করতে হয় এই বিষয় নিয়ে। তো তোমাদের অনেকের কাছে মনে হতে পারে, এটা হাস্যকর মনে হতে পারে যে নোট কিভাবে করতে হয় এটা তো ছোটবেলা থেকেই আমরা জানি। ছোটবেলা থেকেই নোট করে আসছি। বাট আমি বলব তোমরা এতদিন ধরে যে মেথডে নোট করে আসছো সেটা আসলে কোনো ইফেক্টিভ ওয়ে না এবং এটা থেকে ভালো কোনো আউটকামও আসে না। তো এই জিনিসটা নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। বাট তার আগে আমরা একটু জেনে নেই যে নোট যে আমি করতে বলছি এটাকে কত ভাগে বিভক্ত করা যায়। আমি মোটামুটি এই নোটকে দুই ভাগে বিভক্ত করছি, একটা হচ্ছে লং নোট আর একটা হচ্ছে শর্ট নোট। আমরা আজকের এই ভিডিওতে শুধুমাত্র লং নোট কিভাবে করা যায় সেই জিনিসটা নিয়ে কথা বলবো এবং শর্ট নোট নিয়ে আমরা আরেকটা কোনো ভিডিওতে কথা বলবো। এবং দুইটাই অ্যাকচুয়ালি পরীক্ষার জন্য এবং তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস। শুধুমাত্র আমরা এখন চলো যে লং নোট কিভাবে করা যায় সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করে আসি। বাট তার আগে আমাদেরকে এটা বুঝতে হবে যে আসলে যে নোট টেকিং এটা কি অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কোনো একটা বিষয়, নাকি নোট ছাড়াও আসলে ভালো করা পসিবল। হ্যাঁ, নোট করা ছাড়াও ভালো করা পসিবল। বাট নোট তোমার যদি করা থাকে তাহলে তুমি খুবই কম সময়ের মধ্যে ম্যাক্সিমাম আউটপুট নিয়ে আসতে পারবা তোমার পড়াশোনায়। সেটা কিভাবে খেয়াল করো, আমি এখানে কিছু পয়েন্ট লিখেছি যে নোট অ্যাকচুয়ালি আমাকে ইনফরমেশন হচ্ছে ধরে রাখতে সাহায্য করে। কিভাবে? তুমি যখন নোটটা করো, নোট করার সময় তুমি যখন লিখে লিখে করো, তোমার কিন্তু মাথার যে ব্রেইনের যে সাবকনশিয়াস মাইন্ডে সেই জিনিসটা কিন্তু ধীরে ধীরে স্টোর হওয়া শুরু করে। এবং এই জিনিসটা যখন তুমি বারবার রিভাইজ দিবা, জিনিসটা কিন্তু দেখা যাবে তোমার অ্যাকচুয়ালি মেমোরিতে থাকবে ভালো এবং তুমি পরীক্ষার হলে এখান থেকে হচ্ছে বেটার পারফর্ম করতে পারবা। এখন শুধুমাত্র আমি আমি যদি মনে করো পরীক্ষার আগের দিন আমাকে বলা হলো যে ১৫০ পেজের একটা বই আছে, এটাকে তোমাকে পড়তে হবে। তো ১৫০ পেজ এই কথাটা শুনেই তো প্রথমত খারাপ লাগছে যে ১৫০ পেজ আমাকে হচ্ছে পড়তে হবে। অনেক সময় মনে হয় থাক দরকার নেই, পরীক্ষা যা আসে আসুক, পড়াশোনাই করবা। বাট আমি যদি তোমাকে বলি ১৫০ পেজ পড়া লাগবে না, তোমাকে শুধুমাত্র ২০ থেকে ২৫ টা পেজ পড়া লাগবে। তোমার কাছে এমনিতেই ভাল লাগছে যে আসলে যে পরীক্ষার আগের দিন আমাকে শুধুমাত্র ২৫ টা পেজ যদি পড়তে বলা হয়, সেই ২৫ টা পেজ কিন্তু আমি পড়েই ইজিলি হচ্ছে পরীক্ষায় যদি ভালো করতে পারি তাহলে তো সেটা অবশ্যই বেটার, তাই না? তো এই জিনিসটাই আমি যে ১৫০ পেজের যে জিনিসটা আছে সেটাকে সামারি করে আমি যদি হচ্ছে ১৫ টা মাত্র পেজে হচ্ছে কনভার্ট করে নিয়ে আসতে পারি, এই জিনিসটাই অ্যাকচুয়ালি নোট টেকিং। এবং ইফেক্টিভলি যদি আমি হচ্ছে নোট টেক করতে পারি তাহলে যেটা হবে তুমি অ্যাকচুয়ালি এই ১৫০ পেজের হচ্ছে অনেক বড় বড় জিনিসকে ছোট্ট একটা ওয়েতে নিয়ে আসতে পারবা। ঠিক আছে? এবং এখানে যখন তুমি রিভিশন করতে যাবা এই জিনিসটা তোমার কাছে অনেক হচ্ছে ইজিয়ার হবে। এবং অনেকগুলো ক্ষেত্রে হয় কি, মাঝে মাঝে অনেক ক্ষেত্রে এক চ্যাপ্টারে আলাদা আলাদা জায়গায়, মনে করো একই টাইপের টপিকগুলো আলাদা আলাদা জায়গায় হচ্ছে ক্লাস্টার্ড আকারে হচ্ছে বিচ্ছিন্নভাবে দেয়া। বাট তুমি যখন নোট করো ওই জিনিসগুলো তুমি একসাথে সামগ্রিকভাবে নিয়ে আসতে পারো এবং সেগুলোকে তুলনা আকারে বা একসাথে কানেক্ট করে পড়তে পারো। মনে করো আমি যদি বলি যে হচ্ছে তোমার কাছে কোনো একটা চ্যাপ্টার আছে, যেমন জৈব যুগে একটা চ্যাপ্টার আছে। এই জৈব যুগের ক্ষেত্রে কি করো তোমরা? তোমরা এই জায়গায় হচ্ছে অ্যালকেন নিয়ে আলোচনা করা, ওই জায়গায় অ্যালকিন নিয়ে আলোচনা করা, আরেক জায়গায় হচ্ছে অ্যালকাইন নিয়ে আলোচনা করা। বাট তুমি যখন পড়তে চাও তুমি অ্যালকেনটা প্রথমে সম্পূর্ণ পড়ো, তারপর অ্যালকিন সম্পূর্ণ পড়ো, তারপর অ্যালকাইন সম্পূর্ণ পড়ো। এই যে আলাদা আলাদাভাবে যখন তুমি পড়ছো জিনিসটা কিন্তু স্টোর হওয়াটার চান্স কম থাকে। বেটার হয় তুমি যদি হচ্ছে অ্যালকেন থেকে অ্যালকিন কিভাবে তৈরি করা যায়, এটার সাথে সাথে অ্যালকিন থেকে অ্যালকেন কিভাবে তৈরি করা যায় সাথে সাথে যদি সেটাও পড়ে নিতে পারো। এবং সেই জিনিসটা তো বইয়ে সাজানো অবস্থা নেই, বাট সেই জিনিসটা তুমি যখন নোট করবে তখন যদি তুমি সাজিয়ে নিতে পারো তখন দেখা যায় বিষয়টা কি, যে যখন তুমি সাজিয়ে নিলে এই নোটটা পড়ার ফলে তুমি কিন্তু যে জিনিসটা বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারবা, খুব ভালো মতো বুঝতে পারবা এবং দুটার মধ্যে রিলেশন করতে যখন পড়তেছো তখন আলটিমেটলি পরীক্ষা হলে যখন আসবে তখন হচ্ছে তুমি যে কোনো সৃজনশীল প্রশ্ন ভালো মতো আনসার করতে পারবা। তো এই জিনিসটাই, যে যখন তুমি নোট লিখো সেই জিনিসটাকে, যে কোনো জিনিসকে তুমি হচ্ছে অর্গানাইজ করতে পারো তোমার চিন্তাগুলোকে। এবং মেইন মেইন যে কনসেপ্টগুলো আছে বইয়ের সেগুলো হচ্ছে আলাদা আলাদা জায়গায় বিন্যস্ত করা। বাট যখন তুমি নোট করো জিনিসটাকে হচ্ছে এক জায়গায় নিয়ে আসতে পারো। তো এইটাই হচ্ছে নোট টেকিং এর সুবিধা। ঠিক আছে? এখন আমি নোট কিভাবে করা যায় সেটা জিনিস ব্যাখ্যা করার আগে আমি হচ্ছে দুইটা উদাহরণ নিয়েছি এখানে, একটা হচ্ছে খারাপ নোট, একটা হচ্ছে ভালো নোট। এই দুইটি অ্যাকচুয়ালি আমার নোট করা। এবং আমি অনেক আগে হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ার সময় দুইটা আলাদা আলাদা চ্যাপ্টারের জন্য নোট করেছিলাম। তো দেখো আমি একপাশে হচ্ছে একটা খারাপ নোট নিয়েছি এবং এটাকে আমি খারাপ বলছি কেন সেটা আগে ব্যাখ্যা করি। দেখো তো, এটা তোমার প্রথম লুকে কি মনে হচ্ছে? এটা কি পড়ার মতো? অযোগ্য জিনিস এটা মনে হচ্ছে বইয়ের জিনিসগুলো হুবহু লাইন বাই লাইন লিখে ফেলেছি। অ্যাকচুয়ালি তাই। আমি যে টপিকটা নিয়ে পড়াশোনা করছিলাম ওইখানে যা যা লেখা ছিল আমার কাছে মনে হচ্ছে সবই তো ইম্পর্টেন্ট, সবই লিখে ফেলি। তো সবই হচ্ছে দেখে লিখে ফেলেছি। আসলে এইভাবেই যদি নোট তৈরি করতে হয় তাহলে নোট তৈরি করার উদ্দেশ্যটা তো আমার সফল হচ্ছে না। তাহলে তুমি বইই পড়তে পারতাম।
তাহলে আমার আল্টিমেট আইডিয়া কি? আমার আল্টিমেট আইডিয়া ছিল আমি সবগুলো জিনিসটাকে একটা কনসাইজ একটা ফর্মে নিয়ে আসবো আমার টপিকটাকে, যাতে করে আমি মিনিমাম হচ্ছে লিখে ম্যাক্সিমাম আউটপুট এখান থেকে পেতে পারি। বাট জিনিসটা কিন্তু সেটা হয়নি। এখানে হচ্ছে ঢালাওভাবে আমি সব লিখেছি, কোনো অর্গানাইজড ওয়েতে লিখা হয়নি। এখন এই জিনিসটাকে আমি ভালো নোট বলছি। অনেকের কাছে মনে হতে পারে এটা আবার ভালো কি? এটা আমার দেখতে তো একই রকম মনে হচ্ছে। এখানে তো কোনো কালার পেনও ইউজ করিনি আমি। দেখো, কালার পেন ইউজ করা না করা নিয়ে এটা আমি পরে বলছি। বাট ১ম জিনিস হচ্ছে এই জিনিসটাকে যখন আমি লিখেছি, ১ম এই আমি একটা হেডিং দিয়েছি যে মেকানিক্স অফ কনভেকশন। যে এই যে হেডিংটা, যখন আমাকে কনভেকশন টপিকটা পড়বো, কনভেকশন টপিক সম্পর্কে আমার বইয়ে অনেক কিছু দেয়া আছে। বাট আমি তো অনেক কিছু পড়বো না, অনেক কিছু আমার দরকারও নেই। আমার দরকার ততটুকু যতটুকু হচ্ছে প্রশ্নে আসার মতো। বাকি হচ্ছে আমাকে বোঝানোর জন্য বইয়ে হচ্ছে অনেকগুলো উদাহরণ দিয়ে, অনেকগুলো ব্যাখ্যা দিয়ে হচ্ছে আমাকে বোঝানো হয়েছে। বাট যখন আমি টপিকটি একবার বুঝে গেছি, যখন আমি সেটাকে নোট আকারে লিখবো, সেটাকে আমাকে যা বোঝানো হচ্ছে সেটা তো লেখার দরকার নেই, তাই না? আমি শুধু মেইন থিমটা লিখবো এবং মেইন থিমটাকে আমি অর্গানাইজড ওয়েতে লিখবো। দেখো, ১ম এ আমি হচ্ছে একটা এই টপিকের উপর রিলেটেড একটা চিত্রটা এঁকেছি। যে এই হচ্ছে সেই চিত্রটা এবং এই চিত্রের উপর বেস করে আছে আমি কিছু জিনিস করছি। সেটা কি? এর ক্লাসিফিকেশন, কনভেকশনের ক্লাসিফিকেশন কত? এবং এই রিলেটেড যে কিছু হচ্ছে তোমার হচ্ছে কি পয়েন্ট আছে, ওই কি পয়েন্টগুলোকে বুলেট পয়েন্টের মতো করে আলাদা আলাদা বিভক্ত করেছি এবং এখানকার কোনো কনক্লুশনটা হচ্ছে আমি নিচে দিয়েছি। তার মানে এই দেখো, একটা পেজের মধ্যে আমার টোটাল কনভেকশন যে টপিকটা আছে সেটা হচ্ছে আমি সামারাইজ ওয়েতে হচ্ছে ব্যাখ্যা করতে পেরেছি। বাট এখানে আমি কিন্তু সবগুলো জিনিসটা ব্যাখ্যা করিনি। শুধু আমি একটা হচ্ছে একটা বইয়ের হচ্ছে কয়েকটা লাইন হচ্ছে লিখতে পারছি। তাও আমার টোটাল যে টপিকটা আছে সেটা আমি কভার করতে পারিনি। তো এই দেখো, যখন তুমি একটা জিনিসকে হচ্ছে সামারাইজ আকারে একটা নোটে হচ্ছে কনভার্ট করবা, তখন জিনিসটা হচ্ছে এরকমই দেখাবে। লং নোটের ক্ষেত্রে, শর্ট নোটের কথা কিন্তু আমরা এখনো বলছি না, ঠিক আছে? তো লং নোট হচ্ছে দেখতে বড়ই হবে অবশ্যই, বাট জিনিসটা অনেকটা গোছানো থাকবে, তোমার চিত্র থাকবে, তোমার আলাদাভাবে প্যারা প্যারা আকারে সাজানো থাকবে, তোমার বুলেট পয়েন্ট আকারে থাকবে, হয়তো তোমার হচ্ছে সামারাইজ আকারে সামারাইজ একটা কথা লেখা থাকবে। ঠিক আছে? তো এই জিনিসগুলোই হচ্ছে আমরা এখন ব্যাখ্যা করব যে নোট টেকিং করার জন্য, নোট লিখার জন্য কি কি মেথড ইউজ করা যায়। এই মেথডটাকে আমি দুইটা ভাগে বিভক্ত করেছি। প্রথম যে ভাগটা সেটাকে আমি বলছি হচ্ছে লিনিয়ার নোট। এই একটু আগে যে উদাহরণটা দিলাম, এটা একটা লিনিয়ার নোটের উদাহরণ। যে লিনিয়ার নোটে হচ্ছে সবকিছু হচ্ছে জাস্ট লিখা থাকবে, এখানে আলাদা কিছু না। লিখাগুলোই থাকবে, বাট লিখাগুলো একটু ওরিয়েন্টেড ফর্মে থাকবে, ক্লাস্টার্ড ওয়েতে থাকবে না, সুসজ্জিত অবস্থায় থাকবে। তো দেখো, তখন যখন তুমি লিনিয়ার লোড লিখবে, আমি এখানেও একটা লিনিয়ার লোডের হচ্ছে উদাহরণ দিয়েছি। এটা আর ওটা হচ্ছে মোটামুটি সিমিলার জিনিস। এখানেও হচ্ছে আলাদা আলাদা পয়েন্ট বাই পয়েন্ট হচ্ছে ব্যাখ্যা করা আছে এবং প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদাভাবে জাস্ট হচ্ছে ব্যাখ্যা করা আছে। দেখো, এখানে তুমি কিন্তু একটা প্যারা করেছো, কয়েকটা প্যারাগ্রাফ করেছো এবং প্রত্যেকটা প্যারাগ্রাফের আন্ডারে হচ্ছে বুলেট পয়েন্ট আছে, কিছু কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো থেকে ব্যাখ্যা করা আছে এবং এখান থেকে হচ্ছে এর ক্লাসিফিকেশন গুলো হয়তোবা হচ্ছে তুমি তীর আকারে দেখিয়েছো। তো এটাই আমি বলছি যে যখন তুমি লিনিয়ার নোট করবা, তখন হচ্ছে জাস্ট ঢালাওভাবে লেখার দরকার নেই। এগুলোকে তুমি হচ্ছে বুলেট পয়েন্টে বিভক্ত করো, পয়েন্ট বাই পয়েন্ট করো। এগুলোকে হচ্ছে প্যারাগ্রাফের আন্ডারে লিখো। আমি যে একটু আগে লিখেছি, একেবারে ঢালাও আকারে না লিখে আমি হচ্ছে আলাদা 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 প্যারা করেছি। এখানে দেখে বোঝা যাচ্ছে না হয়তোবা, বাট তুমি প্যারা থেকে প্যারার মধ্যে একটা কিন্তু মিনিমাম গ্যাপ রাখতে হবে, যাতে করে চোখের শান্তি হয়। তুমি দেখে বুঝতে পারো আচ্ছা ওইটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস, ঠিক আছে? এতটুকু জিনিস তোমাকে মেইনটেইন করতে হবে। সেকেন্ড হচ্ছে কোয়েশ্চেন আনসার টাইপ করে তোমরা চাইলে হচ্ছে নোট লিখতে পারো এবং এটা আমি করতাম। যে একটা টপিক পড়ার পর, ২-৩ টা টপিক পড়ার পর আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, এই টপিকটা অ্যাকচুয়ালি প্রশ্নে আসে এবং এটা যদি প্রশ্ন আসে তখন আমি আনসার করব কিভাবে? এটা পরীক্ষার হলে না লিখে তুমি যদি পড়ার সময় এভাবে আনসার করে লিখো তাহলে বেটার না? একটা টপিক পড়ার পর তোমার কাছে মনে হচ্ছে যে অ্যালকেন তুমি পড়লা। পড়ার পর মনে হচ্ছে যে হ্যাঁ, এখান থেকে টপিক আসতে পারে, সেটা হচ্ছে অ্যালকেন এবং অ্যালকিন এবং অ্যালকিন থেকে অ্যালকেন কিভাবে তৈরি করা যায় এটা লিখো। তো এই যখন তুমি জিনিসটা পড়বা, তখন তুমি একবারে হচ্ছে প্রশ্নটা লিখে ফেলো যে অ্যালকেন এবং অ্যালকেনের মধ্যে পারস্পরিক রূপান্তরটা কিভাবে করা যায় সেটা ব্যাখ্যা করো। তো সেই জিনিসটা তুমি অ্যালকেন থেকে অ্যালকেন একবারে লিখলা, অ্যালকিন থেকে অ্যালকেন একবারে লিখলা, ২ টা বিক্রিয়া হচ্ছে আলাদাভাবে লিখে একসাথে হচ্ছে ব্যাখ্যা করলা। যখন তুমি এভাবে প্রশ্ন এবং উত্তর আকারে হচ্ছে নোট করবে এক একটা টপিককে, জিনিসটা দেখবা যে তোমার হচ্ছে ভালো মনে থাকবে এবং হুবহু ওই টাইপের প্রশ্ন যদি আসে, হুবহু ওটা না আসলেও টাইপ যদি সিমিলার থাকে, তাও কিন্তু তুমি হচ্ছে হুবহু আনসার করে দিয়ে আসলেও কোনো সমস্যা হয় না, ঠিক আছে? তো এই জিনিসটা তুমি কোয়েশ্চেন আনসার আকারে হচ্ছে জিনিস লিখতে পারো এবং অবশ্যই অনেকের হয় কি নোটগুলো এতটাই দেখতে অখাদ্য হয় যে নিজের লেখা নিজেই বুঝতে পারে না। এটা ঠিক যে নোট যখন তুমি তৈরি করবা, তুমি তোমার জন্য নোট তৈরি করো, মানুষের বোঝার জন্য নোট তৈরি করার দরকার নেই। বাট তুমি অন্তত তুমি যেন বুঝতে পারো এমনভাবে নোটটা তোমাকে তৈরি করতে হবে।
হাতের লেখা খারাপ বা ভালো বলছি না, বাট মিনিং হচ্ছে এখানে যে তোমাকে বুঝতে পারতে হবে। আবার অনেকে কি করে হাতের লেখা সুন্দর করার জন্য একেবারে প্রত্যেকটা লাইনে একদম হচ্ছে সুন্দর মতো এ একবার লেখে, বি লিখে, সি লিখে, তারপর ধীরে 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 করে। দরকার নেই, এতটা দরকার নেই। তুমি যতটুকু বুঝতে পারো, তোমার যে নর্মাল স্পিড আছে সেই স্পিডে হচ্ছে লেখালেখি করো। অনেকে আবার কাটাকাটি করে না, যে নোটে মনে হয় কাটাকাটি করলে মনে হয় মহাপাপ হয়ে যাবে, ফ্লুইড নিয়ে বসে সাদা কালার করে কাটাকাটি হলে। এত কষ্ট করার কি দরকার? ওটা তোমার একটা জাস্ট একটা খাতা, যে খাতায় হচ্ছে তুমি বইয়ের যে আইডিয়াগুলো যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোকে তুমি শুধুমাত্র এক জায়গায় সজ্জিত করছো, এতটুকুই। এখানে আলাদাভাবে রং বেরঙের কালি ইউজ করার দরকার নেই, ফ্লুইড ইউজ করার দরকার নেই। কাটাকাটি হতেই পারে, নর্মাল খাতায় কাটাকাটি হয় না, সেরকম ওই খাতায়ও কাটাকাটি হতে পারে। কাটাকাটি হচ্ছে জাস্ট একদানি কেটে দাও, দ্যাটস ইট, আর কোনো কিছু করার দরকার নেই। সেকেন্ড যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় থিওরিটিক্যাল জিনিসের ক্ষেত্রে, এবং যেখানে যেই টপিকগুলো হচ্ছে কানেক্ট করে করে পড়তে হয় সেগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নোট টেকিং মেথড হচ্ছে মাইন্ড ম্যাপিং। এই মাইন্ড ম্যাপিং এর একটা উদাহরণ আমি দিয়েছি, যেটা হচ্ছে জৈব যৌগ যে চ্যাপ্টারটা আছে তোমাদের, সেই চ্যাপ্টারে সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল। এবং অন্যান্য যে কোনো থিওরিটিক্যাল বেস কোয়েশনে, মনে করো তোমাকে জৈব যৌগের যদি বলা হয় যে জৈব যৌগ পড়তে হবে, অনেকের তো ত্রাস এই অধ্যায়টা। কারণ কি, জৈব যৌগ পড়তে হবে এই যে কথা চিন্তা করলেই হচ্ছে রাতের ঘুম হারাম হয়ে যায়। বাট আমি যদি বলি জৈব যৌগ একটা সবচেয়ে সহজ চ্যাপ্টার, ওই ওই কেমিস্ট্রি সেকেন্ড পেপারের বইয়ের সবচেয়ে সহজ চ্যাপ্টার হচ্ছে জৈব যৌগ, আমি জিনিসটা কিন্তু ভুল হবে না বলা, যদি তোমার এইভাবে একটা মাইন্ড ম্যাপ তৈরি করা থাকে। দেখো, যখন তুমি এইভাবে মাইন্ড ম্যাপ তৈরি করবা, এখানে আমি করেছি কি, প্রত্যেকটা আলাদা আলাদা টপিককে আলাদা আলাদা ব্লকে বিভক্ত করেছি। হয়তোবা তোমার খাতায় এক পেজে জিনিসগুলো হবে না, 2-3 পেজ লাগতে পারে, বাট সমস্যা নেই, লাগুক, এতে কোনো সমস্যা না। বাট দেখো, যখন তুমি মাইন্ড ম্যাপ তৈরি করবা, কিভাবে তৈরি করবা, দেখো আমি এক জায়গায় লিখেছি হচ্ছে অ্যালকেন, এখানে লিখেছি অ্যালকেন, এখানে লিখেছি অ্যালকোহল, এখানে লিখেছি হচ্ছে অ্যালকিন, এখানে লিখেছি কার্বক্সিলিক অ্যাসিড, বা অন্যান্য যতগুলো হচ্ছে তোমার আলাদা আলাদা জৈব যৌগের হচ্ছে শ্রেণী বিভাগ আছে, সবগুলোকে আলাদাভাবে লিখেছি। লেখার পরে আমি ব্লকের আন্ডারে প্রত্যেকটার বেসিক মেজর মেজর যে হচ্ছে বৈশিষ্ট্যগুলো সেগুলো লিখে ফেলেছি। কি কি? অ্যালকেনের হচ্ছে বৈশিষ্ট্য কি, যেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, অ্যালকেনের ক্ষেত্রে ডাবল বন্ড আছে, অ্যালকোহলের ক্ষেত্রে OH হচ্ছে এই গ্রুপটা আছে, তাই না? এভাবে আমি আলাদা আলাদা মেইন মেইন জিনিসগুলো হচ্ছে লিখে রেখেছি। অ্যালকেনের আরেকটা নাম কি, এবং অ্যালকেল কি রিঅ্যাক্ট করে কারোর সাথে, কারোর সাথে রিঅ্যাক্ট করে না, এই জিনিসগুলো হচ্ছে আমি আলাদাভাবে লিখেছি। এরপরে কি করেছি দেখো, একটা ব্লকের সাথে আরেকটা ব্লকে এভাবে তীর দিয়ে দিয়ে, এভাবে তীর দিয়ে দিয়ে এঁকেছি। এর তীরটা দেওয়ার উদ্দেশ্য কি, মনে করো তোমাকে যদি বলা হয় যে অ্যালকেন থেকে অ্যালকিন তৈরি করো, তাহলে আমি কি করি, অ্যালকেন থেকে অ্যালকিন তৈরি করার জন্য বিক্রিয়া লিখি। তো তুমি বইয়ে যেভাবে লিখা আছে অ্যালকেন প্রথমে তারপর অ্যালকিন, তো সিরিয়ালি বইয়ের মতো করে লিখার কি দরকার, ওইভাবে তো মনেই থাকবে না আলটিমেটলি। বেটার হচ্ছে তুমি যখন যদি হচ্ছে একটা থেকে আরেকটা কিভাবে তৈরি করা যায়, একটা তীর দাও, তীর দিয়ে হচ্ছে প্লাস হচ্ছে যা দেওয়ার মনে করো প্লাস H2O হাইড্রোজেন যোগ করলে এটা হয়। ব্র্যাকেট দাও তুমি একটা ওই তীরের নিচে, তীরের নিচে ব্র্যাকেটে লিখো যে কি কি এখানে তুমি প্রভাবকগুলো ইউজ করছো, ঠিক আছে? তো প্রভাবকগুলো ব্র্যাকেটে লিখো, তীরের উপরে প্লাস চিহ্ন দিয়ে যেই মূল্যটাকে অ্যাড করলে অ্যালকেন থেকে অ্যালকেন পাওয়া যাবে সেটা তুমি লিখে ফেলো, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে করে নিতে পারো, যেটা হচ্ছে আমি এইখানে দেখিয়েছি টোটাল এই পেজে। তো এইভাবে তুমি কিন্তু অর্গানিক কেমিস্ট্রি টোটাল চ্যাপ্টারটার একটা যদি মাইন্ড ম্যাপ তৈরি করে রাখো, পরীক্ষার আগের দিন তোমার 200 পেজ পড়া লাগবে না, তোমার 2 থেকে 3 পেজ পড়া লাগবে, পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে। বুঝতে পারছো তো জিনিসটা কত ইম্পর্টেন্ট হয়ে গেল এবং কত ছোট হয়ে গেল জিনিসটা, যে তোমার আসলে পড়তে আর হ্যাসেল মনে হচ্ছে না। তোমার কাছে মনে হবে জৈব যৌগটাই আগে শেষ করি, বাকিটা পরে পড়বো। কারণ জৈব যৌগটা এতটাই তুমি কনসাইজ ফরম্যাটে নিয়ে আসছো যে জিনিসটা তোমার কাছে এখন রিভাইজ দেওয়া ইজিয়ার। তাহলে এটাই বললাম যে এই টাইপের জিনিসগুলো, মাইন্ড ম্যাপগুলো অ্যাকচুয়ালি ইউজফুল হয় কখন, যখন তোমাকে কানেক্ট করে করে পড়তে হয়। আরেকটা উদাহরণ দিই, তোমাদের বায়োলজিতে আছে কি, C3 চক্রটা ব্যাখ্যা করো, মানে ফটোসিনথেসিসের মনে হয় এই ক্রেবস চক্র বা কি 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 যেন বলছে, হ্যাচ এন্ড স্ল্যাক চক্র আছে C4। তো এই যে চক্রগুলো যদি ব্যাখ্যা করতে পারো, তুমি কি লিখে 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 বিক্রয় করে লিখবা? কেন লিখবা? লেখার দরকার নেই। তোমাদের বইয়ে এভাবে ব্লক ব্লক করে দেওয়া আছে, একটা ব্লক দেওয়া আছে, একটা ব্লক দেওয়া আছে, যে এইটা থেকে এটা পাওয়ার জন্য প্লাস এটা, এটা যোগ করলে হচ্ছে এটা পাওয়া যায়, তার সাথে এটা যোগ করে এটা পাওয়া যায়। তবে যখন তুমি ব্লক করে করে একটা সাইকেল আকারে হচ্ছে জিনিসটা হচ্ছে ব্যাখ্যা করবা, দেখবা যে জিনিসটা এমনি মনে থাকছে, এবং এটা পড়তেও অনেক ইজিয়ার। পরীক্ষার আগের দিন পড়তে তোমার কোনো কষ্ট হবে না, রিভাইজ দিতে খুব ভালো লাগবে, ঠিক আছে? তুমি খুবই শর্ট টাইমের মধ্যে এটা রিভাইজ দিতে পারবা। এবং এই যে ডায়াগ্রাম দিয়ে যে লিখছো, এটা কিন্তু রিপ্রেজেন্টেশনটা এত ভালো হয়, এবং এই জিনিসটা ব্রেইনে তোমার ভালো মনে থাকে। তুমি একটা জিনিস লিখে 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 পড়ার থেকে এটা ব্রেইনে যত ইম্প্যাক্ট করবে, এই জিনিসটা যদি তুমি 2-3 বার দেখো না, কয়েকবার যদি রিভাইজ দাও না, আর কিছু লাগবে না। এই মাইন্ড ম্যাপটা তোমরা ট্রাই করবা, এবং আমাকে জানাবা কে কে তোমরা এই মাইন্ড ম্যাপটা তৈরি করছো। কমেন্টে আমাকে জানাও যে অন্তত কিছু না হলেও তোমরা যারা এসএসসি বা এইচএসসি লেভেলের স্টুডেন্ট আছো, তারা সবাই কোনো চ্যাপ্টার হোক বা না হোক
অন্তত জৈব যৌগের এক একটা করে মাইন্ড ম্যাপ তৈরি করে আমাদেরকে দেখাবা, দরকার হলে আমাদের গ্রুপে পোস্ট করবা যে তোমরা আসলেই অ্যাকচুয়ালি এই মাইন্ড ম্যাপটা তৈরি করেছো, ঠিক আছে? সেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা টেকনিক নোট টেকিংয়ের জন্য। এরপরে আমরা আসি যে আমি যখন নোট তৈরি করব, এই তৈরি করাটা আমি কি আবার দুইটা ভাগে বিভক্ত করেছি। একটা হচ্ছে ক্লাস করার সময় নোট কিভাবে নেওয়া যায় এটা, এবং ক্লাস করার পরে নোট কিভাবে নেওয়া যায় সেটা। এখন দেখো, যখন আমি ক্লাস করার মুহূর্তে নোট করব, নোট করার সময় প্রথমে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে তোমার নিজের ভাষায় লিখো। অনেকে হয় কি, যারা হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ে, তারা হয়তো নতুন নতুন ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছে, তাদের হয় কি যে ইংলিশ হচ্ছে ওয়ার্ড মাথায় আসছে না, টিচার ইংলিশের পর ইংলিশ বলে আছে, তুমি বুঝতে পারছো, বাট যখন তুমি লিখতে যাবা হয়তো মাথায় আসছে না। বাট তুমি যখন নোট করছো, ওখানে তো তুমি বাঁধা ধরা নিয়ম নাই যে তোমাকে আসলে ইংলিশেই লিখতে হবে, তুমি বাংলা ইউজ করো, কোনো সমস্যা নেই। পরবর্তীতে বাসায় গিয়ে যখন পড়বে, সেটাকে আবার হচ্ছে ইংলিশে কনভার্ট করে লিখে নিবে, কোনো সমস্যা নেই। বাট যখন তুমি লিখছো, টিচারের সাথে সাথে তুমি যদি লিখতে চাও, তাহলে অ্যাকচুয়ালি সাথে সাথে লিখতে হবে। দেখবা যে তুমি ওয়ার্ড চিন্তা করছো যে এই ওয়ার্ডটা কি হবে, এই ওয়ার্ডটা কি হবে, স্যার বাংলায় পড়ে আছে, ওয়ার্ড আমি ইংলিশে লিখবো। এখন ইংলিশে লিখতে যায় তোমার স্যার হচ্ছে 2-3 লাইন ক্রস করে চলে গেছে, তুমি আর লিখতেই পারছো না। এটা করার দরকার নেই। তুমি কোথাও আটকে না যদি যাও, তাহলে ওই মোমেন্টে নিজের ভাষা ইউজ করো, সবচেয়ে সহজ ভাষা ইউজ করো। স্যার হচ্ছে অনেক কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করছে, দরকার নেই, তুমি যেই ভাষা বোঝো সেই ভাষায় হচ্ছে নোটটা লিখো। এরপর হচ্ছে কিছু কিছু অ্যাব্রিভিয়েশন বা সিম্বল ইউজ করবা ইয়ে করার সময়, নোট করার সময়। অ্যাব্রিভিয়েশন মনে মনে করো হচ্ছে পরীক্ষা বলতে বলতে স্যার বলছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম লেখার দরকার নেই, তুমি লিখবা হচ্ছে ম্যাক্স, শর্ট ফর্ম। স্যার বলছে সলিউশন, তুমি সলিউশন লেখার দরকার, তুমি সলিউশন এভাবে লেখো, মিনিমাম এমআইএন লিখো। তো এইভাবে শর্টকাট কিছু ফর্ম ইউজ করবা। মনে করো একই টাইপের জিনিস বারবার বারবার আসছে, একই ওয়ার্ড, তাহলে নোট যখন করবা তখন নিজেরাই কিছু শর্ট ফর্ম বানিয়ে ফেলো, যে এটা তো বারবার আসছে, তাহলে এই ওয়ার্ডটা আমি ইউজ করতে পারি। বুঝতে পারছো? এইভাবে যখন তুমি ছোট ছোট অ্যাব্রিভিয়েশন তৈরি করবা, তখন হচ্ছে জিনিসটা অনেক হচ্ছে ফাস্ট, তুমি ক্লাসের সময় নোট লিখতে পারবা। এই জিনিসটা সবচেয়ে বেশি করে কারা জানো? মনে করো সাংবাদিকের কাছে তুমি হচ্ছে একটা ইন্টারভিউ দিচ্ছ, ও হচ্ছে প্রথম আলোর সাংবাদিক। যখন তুমি ইন্টারভিউ দাও, দেখবা যে ও কিন্তু লিখছে তোমার কথাগুলো, এবং তুমি যদি পরের দিন নিউজ পেপার পড়ো, তুমি যা যা বলেছো হুবহু এক্স্যাক্টলি সেই জিনিসটাই তারা কিন্তু নোট লিখে। এখন যদি হচ্ছে অডিওতে রেকর্ড করে অনেকে, বাট আগের যুগে করতো কি, ওরা অ্যাব্রিভিয়েশন ইউজ করতো। ওরা যারা অ্যাব্রিভিয়েশন যদি ইউজ না করে, সিম্বল যদি ইউজ না করে, কিভাবে তোমার সাথে সাথে ওরা লিখতে পারে? পসিবল না। লিখার স্পিড তো বলার স্পিডের মতো সমান না। আমি যেই কথাগুলো এখন বলছি, আমি যদি বলি তোমরা আমার কথাগুলো হচ্ছে পজ না করে করে লেখা শুরু করো, লিখতে পারবে না কেউ, হুবহু কখনোই লিখতে পারবে না, কিছু না কিছু বাদ যাবে। বাট তুমি যখন অ্যাব্রিভিয়েশন ইউজ করছো, একই টাইপের জিনিস বারবার আসছে, তোমার লিখতে লিখতে তুমি বোঝা হয়ে যাবে যে আমার এই ওয়ার্ডটাকে এভাবে লিখতে হবে, এই ওয়ার্ডটাকে শর্ট ফরম্যাটে এভাবে লিখতে হবে, ঠিক আছে? কিছু সিম্বল ইউজ করো। মনে করো টিচার পড়াতে পড়াতে বলে ফেলেছে যে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এখানে একটা স্টার দিয়ে রাখো, স্টার দিয়ে রাখো, ঠিক আছে? এই কিছু কিছু ক্ষেত্রে বলে যে এই ম্যাথটা করতে তোমাদের ভবিষ্যতে প্রবলেম হবে, এই ম্যাথটা ভুল হবেই, এই জায়গায় ভুল হয়, ওই জায়গাটাকে আন্ডারলাইন করে পি লিখে রাখো, পি মানে হচ্ছে প্রবলেম হতে পারে এই জায়গায়। তো এই যে শর্টকাট যে অ্যাব্রিভিয়েশনগুলো, সিম্বলগুলো ইউজ করছো, এই সিম্বলগুলো তুমি হচ্ছে লিখে রাখো, যাতে করে যখন পরবর্তীতে এই জিনিসটা তুমি দেখবা, তখন মনে পড়বে আচ্ছা স্যার হচ্ছে এই কথাটা বলেছিল যে এটা ইম্পর্টেন্ট, এখানে প্রবলেম হতে পারে, তো আমি হচ্ছে মার্ক করে রাখলাম। তো এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? এবং এই ইম্পর্টেন্ট টপিকগুলো যেটা আমি বললাম মার্ক করে রাখতে। তো এই হচ্ছে মোটামুটি ডিউরিং দ্য ক্লাস তুমি কিভাবে আসলে নোট করবা, সেটার হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া। এরপর আমরা দেখি যখন আমি ক্লাস শেষ, এখন আমি বাসায় আসলাম, ওই টপিকটা বই থেকে পড়লাম, পড়ার পরে আমি এখন নোট করতে যাচ্ছি, যেটা আমি করতে চাচ্ছিলাম, এই নোট যখন আমি করতে চাবো, তখন আমি কিভাবে করব? এখন আমি করব কি, প্রথমত হচ্ছে আমার নোটটাকে এখন অর্গানাইজ করার পালা। অর্গানাইজ বলতে কি, আমি বললাম একটু আগে যে একই টাইপের অনেকগুলো টপিক হচ্ছে আলাদা আলাদা জায়গায় বইয়ে ছড়াই ছিটাই আছে, এবং ক্লাসে যখন তোমাকে করিয়েছে, ক্লাসে হচ্ছে স্যার হচ্ছে অনেক ফাস্ট বলেছে, তুমি হচ্ছে শর্টকাটে হচ্ছে কোনো কিছু লিখেছো, বাট তুমি এখনো তোমার হচ্ছে এটা মনে আছে কি কি লিখেছো, কারণ তুমি সেভাবেই নোটটা লিখেছো ক্লাসে, যেটা আমি একটু আগে ব্যাখ্যা করলাম। এখন বাসায় এসে ওই জিনিসগুলোকে হচ্ছে তোমাকে সজ্জিত করার পালা। সজ্জিত করবা কিভাবে, কোন কোন মেথডে করবা, একটু আগে আমি বললাম। সজ্জিত করার জন্য তুমি হচ্ছে সেটা লিনিয়ার নোট করতে পারো, অথবা তুমি চাইলে হচ্ছে মাইন্ড ম্যাপ করতে পারো, ডিপেন্ড করতেছে টপিকটা কেমন টাইপের, কোনটা বেশি সুইটেবল হয় তোমার জন্য, সেটা তুমি করতে পারো ওই টপিক ওয়াইজ, টপিকের উপর ভিত্তি করে, ঠিক আছে? তো এইভাবে তুমি হচ্ছে করবা কি, এখন ওই জিনিসটাকে সাজাবা, অর্গানাইজ করবা, যে কোনো ওয়ে, যে দুইটা মেথড আমি বললাম সেই দুইটা মেথডের যে কোনো ওয়েতে। এবং কোনো কিছু যদি মিসিং থাকে, যেটা হচ্ছে স্যার হয়তো বলতে ভুলে গেছে, অথবা বইয়ে হচ্ছে এক্সট্রা কিছু বলা আছে, যেটা হচ্ছে স্যার হচ্ছে বলেন ক্লাসে, তো এই জিনিসগুলো হচ্ছে তোমার নোটে লিখে রাখো, ইম্পর্টেন্ট যে লাইনগুলো সেগুলো হচ্ছে দাগিয়ে রাখো। সে যখন তুমি দাগিয়ে রাখবা, আন্ডারলাইন করে রাখবা ইম্পর্টেন্ট লাইনগুলো, যখন তুমি পরবর্তীতে ওই জিনিসটা রিভিশন করতে আসবে না, তখন দেখবা যে আচ্ছা এই লাইনটা তো ইম্পর্টেন্ট ছিল, এটা এই জন্য আমি দাগিয়ে রেখেছিলাম, এই কারণে তখন তোমাকে রিভিশনটা তোমার বেটার হয়ে যাবে। এই কারণে যখন তুমি লিখছো তখন দাগার দরকার নেই, বাট তুমি যখন প্রথমবার রিভিশন দিবা, তখন হচ্ছে ওখান থেকে মেইন মেইন লাইনগুলো আন্ডারলাইন করে রাখো।
পরীক্ষার হলে তুমি যখন যাবা দেখবা যে এই জিনিসগুলো যেটা তুমি নোট করে এসেছো তুমি হুবহু তাও ডেলিভার করতে পারবে না। 100% আনসার করা পসিবল না। মানে 100% যেটা তুমি লিখেছো হুবহু সেটা তুলে দেওয়া তো পসিবল না, তাই না? অবশ্যই কিছু না কিছু বলে দেবা। এখন কথা হচ্ছে তোমার ওই মেইন লাইনগুলো যদি আন্ডারলাইন করা থাকে, অতটুকু জিনিস তুমি মনে থাকে না, বাকিটা তুমি হচ্ছে বানিয়ে লিখতে পারবা। বাট মেইন যে জিনিসটা সেটা তোমার মনে রাখতে হবে এবং সেটাকে আলাদাভাবে আন্ডারলাইন করে রাখতে হবে। এবং এই আন্ডারলাইন করার জন্য তুমি চাইলে হচ্ছে ২ টা কালারের পেন, হাইয়েস্ট একটা তো অবশ্যই ব্ল্যাক, আর একটা তোমার ইচ্ছা মতো ইউজ করতে পারো। সেটা হচ্ছে রেড হতে পারে অথবা ব্লু হতে পারে অথবা তোমার ইচ্ছা। যেকোনো কিছু হতে পারে। এটা তুমি ইউজ করতে পারো। এই ২ টা কালার আমি বললাম কারণ এই ২ টা ফোকাস করে বেশি। বাট এর থেকে বেশি ১০-১২ টা কালারের পেন ইউজ করার কোনো দরকার নেই। এখন আমি কথা বলব যে কমন কিছু মিস্টেক হয় নোট টেকিং এর ক্ষেত্রে। এটাই হচ্ছে আমাদের লাস্ট টপিক যে কমন এই মিস্টেক গুলো কখনোই করা যাবে না। ১ম কথা যেটা আমি একটু আগে বললাম যে সবকিছুই আমি নোট করার সময় লিখছি। আমি বইয়ে যা পড়ছি, যা আমি দেখছি, আমার সামনে যা আসছে সবগুলাই আমি হুবহু লিখে ফেলছি। যেটা আমি আমার একটা নোটের ক্ষেত্রে বলতেছিলাম একটু আগে। সেটা হচ্ছে যে এটার ক্ষেত্রে যে আমার সামনে যা এসেছে আমি হুবহু তাই লিখেছি। এটা নোট টেকিং বলে না। যদি এটাই আমার লিখার দরকার ছিল তাহলে আসলে আমি নোট করছি কেন? আমি নোট করার কোনো দরকারই ছিল না। তাহলে এভরিথিং সবকিছু লেখার দরকার নেই। শুধুমাত্র কি লিখবো? আমি কি যে পয়েন্টগুলো যেটা আমাদের মাস্ট লাগবে এবং পরীক্ষার হলে যেটা আমি ডেলিভার করব অ্যাকচুয়ালি শুধুমাত্র সেই পয়েন্টগুলো হচ্ছে আমার নোটে থাকবে। এক্সট্রা কোনো কিছু রাখা যাবে না। সেকেন্ড হচ্ছে যেটা আমি আবার বলছি যে কখনোই এত বেশি আঁকিবুকি করার দরকার নেই। অনেকে করে কি? ১ম হচ্ছে হেডিংটাই হচ্ছে যে ডিজাইন করে লিখে তাপ, গতি, বিদ্যা একবারে হচ্ছে বোল্ড করে কালার দিয়ে আশেপাশে ফুল, ফল ইত্যাদি এঁকে-টেকে একবারে হাবিজাবি করে অবস্থা খারাপ। মানে ওটা করতেই তো তার ২ ঘন্টা চলে গেছে, এখন আর নোট করতে ভাল লাগতেছে না। নাহ, অনেক টাইম হয়ে গেছে, এখন একটু গেম খেলে আসি। ২ ঘন্টা ধরে তো নোট করলামই। অ্যাকচুয়ালি ২ ঘন্টা কি করছো? নোট করছো তুমি? নোট করোনি কিন্তু। তুমি অ্যাকচুয়ালি ডিজাইন করছো। তো কখনোই ডিজাইন করা যাবে না, ফ্লুইড ইউজ করা যাবে না। বারবার বলছি বেশি অতিরঞ্জিত কালার ইউজ করা যাবে না। হাইয়েস্ট ২ টা কালার ইউজ করতে হবে। এর থেকে বেশি কালার ইউজ করলে তোমার ওটা নোট হবে না, ওয়েস্ট অফ টাইম হবে অ্যাকচুয়ালি। নোট সুন্দর হওয়ার জন্য মার্ক পাওয়া যায় না। মার্ক পাওয়া যায় ওই নোটটা তুমি কতটুকু মনে রাখতে পারছো এবং সেই জিনিসটা কতটুকু তুমি পরীক্ষায় ডেলিভারি করতে পারছো। এই জিনিসের মার্ক তোমাকে দেবে। তো নোট যদি সুন্দরের উপর মার্ক থাকতো আমি বলতাম হ্যাঁ অবশ্যই ১০-২০ টা কালার ইউজ করো। বাট সেটার উপর কোনো মার্ক নাই, আফসোস। ঠিক আছে? তো এই জিনিসটা কখনো করা যাবে না। লাস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে রিভাইজ না করা। একটা নিজের নোট তৈরি করেছো, এত কষ্ট করে নোট তৈরি করছো, পরীক্ষার সময় পরীক্ষার আগের দিন ওই আবার বই থেকে ঢালাওভাবে পড়ে যাচ্ছ। তাহলে নোট করার উদ্দেশ্য কি ছিল? নোট করার উদ্দেশ্যই হচ্ছে যে তুমি তোমার নোটটা বারবার রিভিশন দিবা, অনেকবার রিভিশন দিবা এবং কিছু ক্ষেত্রে এটা এই মেথডটা ইউজ করা যায় যেটাকে ডাবল টিক মেথড বলে। যে আমরা সায়েন্টিস্টরা বলে যে একটা জিনিস যদি হচ্ছে আমি ২ বার পড়ি মিনিমাম সেই জিনিসটা আমার একদম হচ্ছে মেমোরিতে স্টোর হয়ে যায়। তাহলে যখন তুমি আসবা মনে করো তুমি পড়ছো, পড়তে একটা জিনিস পড়লা, পড়ার পর একটা টিক দিয়ে দিলা। যখন তুমি সেকেন্ড বার ওই জিনিসটা রিভিউ দিতে আসবা, রিভাইজ করতে আসবা, তখন তুমি আরেকটা যখন টিক দিবা তখন মনে থাকবে আচ্ছা এই জিনিসটা তো আমি আগের পড়ছিলাম। তো যখন তুমি ডাবল টিক দিয়ে ফেললা, অন্তত ২ বার পড়ে ফেললা, জিনিসটার সম্ভাবনা আছে 90% টাইমেই সেটা তোমার মনে থাকবে। বাট মনে থাকবে না কখন? যদি তুমি সেটা রিভিশনই না দাও। পড়েছো তুমি হচ্ছে সেই ১ বছর আগে, মাঝখানে তুমি রিভিশনই দাওনি। তো কিভাবে রিভিশন দিতে হবে সেটা নিয়ে হচ্ছে আমি পরবর্তীতে বলব। বাট নোট কখনই হচ্ছে করে ফেলে রাখা যাবে না। এটাকে রিভিশন দেওয়ার জন্য অবশ্যই তোমাকে ব্যাক করতে হবে, আবার আসতে হবে এবং সেটা মাঝেই করতে হবে তোমাকে এই রিভিশনটা। ঠিক আছে? এবং আরেকটা জিনিস আমি বলে রাখি যে কখনো মনে করো করার সময় একটা হয় যে আমরা মনে করো সূত্র করতে একটা সূত্র লিখলাম। অনেকগুলো প্রমাণ করতে F সমান m এ একটা সূত্র লিখলাম। লিখার পরে আমি যে বললাম যে টিক দিয়ে রাখো, টিক দেওয়ার পাশাপাশি তোমরা একটা কাজ করতে পারো সেটা হচ্ছে এই টাইপের যে ইম্পোর্টেন্ট সূত্রগুলো আছে না সেগুলো হচ্ছে এভাবে ব্লক করে রাখবা। এইভাবে যখন তুমি বক্সের আন্ডারে রাখবা তখন বুঝতে পারবা আচ্ছা এই জিনিসটা তোমার ইম্পোর্টেন্ট ছিল। তো এটাও কিন্তু মার্কিং করার একটা স্ট্র্যাটেজি এবং যখন তুমি রিভাইজ করতে আসবা সেই জিনিসগুলা রিভিশনের সময় এই জিনিসটা তোমাকে হেল্প করবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখালাম যে কি মিস্টেক হতে পারে নোট টেকিং এর ক্ষেত্রে, নোট টেকিং কেন ইম্পর্টেন্ট এবং এটা কিভাবে করা যায়। এবং পরবর্তী দিনে আমরা শর্ট নোটের ইম্পর্টেন্স কি এটা নিয়ে কথা বলবো এবং শর্ট নোট কিভাবে করা যায় সেটা নিয়ে ডিসকাস করার ট্রাই করব। তো আজকে এই পর্যন্ত রাখবো। আসসালামু আলাইকুম।